যদি তাদের কাজকর্ম তারা করতে না পারেন তাহলে, এবং এটা বলেছেন যে কাজ যদি কাদের কারণে করতে না পারেন, দুটো গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো পরাজিত শক্তির দোসর এবং বিদেশি শক্তির যারা নাকি আপনার এই দেশে অনুচর যারা আছে তাদের কারণে যদি তারা কাজ করতে না পারে, মানে এটা কিন্তু বলে নিছে যদি এদের কারণে কাজ করতে না পারে তাহলে তারা জনগণকে বিষয়টা নিয়ে ইনফর্ম করবে, করে তারা তাদের সিদ্ধান্ত নেবে। তো এটা ভালো, এটা খারাপ না। যদি কাজ করতে না পারে তাহলে তো অবশ্যই তারা বলবে, কারণ তারা তো ওখানে কাজ করতে গেছে ভাই। কারণ কাজ করতে যায় যদি কাজ করতে না পারে এবং তাদেরকে পাঠাইছে জনগণ ওখানে, কারণ জনগণকে তারা ইনফর্ম করবে না, ইনফর্ম করবে। যদিও তারা তা বলে না আমাদের যারা এমপ্লয়ার তাদেরকে ইনফর্ম করবে, তা বলে নাই, বলছে জনগণকে ইনফর্ম করবে। এটা অতি উত্তম, আমার খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগে না কোন জায়গাটা, ওই যে একটা বলছে না যে পরাজিত শক্তির দোসর এবং বিদেশি শক্তির যারা অনুচর, মানে তাদের কারণে যদি হয়, তার মানে ওনারা কিন্তু আগে একটা ট্যাগলাইন ঠিক করে নিয়েছে, যদি আমি কাজটা করতে না পারি, যদি জনগণের প্রত্যাশা মেটাতে না পারি, তাহলে এই দুইটা গোষ্ঠীকে আমি দায়ী করব। এবং এই দুইটা গোষ্ঠী কিন্তু দুটা বায়বীয় গোষ্ঠী। বায়বীয় গোষ্ঠী কীভাবে, এই জিনিসটা আমরা দেখে অভ্যস্ত। আমরা শেখ হাসিনা বলে দেখতাম, যখনই কোনো একটা ঝামেলা হতো, যখনই তারা ঠিকঠাক মতো কাজটা করতে না পারতো, তখন তারা একটা ট্যাগ লাগাতো, বলতো কি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে এটা আমরা করতে পারি নাই। অথবা বলতো কি এই বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না, তা নাহলে আমরা কাজটা করেই পারতাম। তার মানে ভাই তুমি পারো নাই। ওই যে ছোটোবেলায় দেখতাম, আমরা বলতাম পরীক্ষা দিতে যাইতাম না, পরীক্ষা তো খারাপ হইতো, এসে নিয়ে আমি তো খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আর কি, কাজে পরীক্ষা খারাপই হইতো বেশি। তো বাসায় যখন বলতো, বাপা যখন বলতো পরীক্ষা খারাপ হলে কোনো, ওই যে প্রশ্ন কমন পড়ে নাই, স্যার সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন করছে, আমি যে পারি নাই এটা কিন্তু ব্যাপার না, আরেকজনের উপর দোষ চাপানো। এই যে মানসিকতাটা না, এই মানসিকতাটা আসলে ভাই এখন আর পছন্দ হয় না। ছোটবেলা তো জানি গেলে কী কারণে করতাম, এখন ভাই আপনি পারবেন না তো পারবেন না। কিন্তু পরাজিত শক্তির ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা, সবসময় আছে। একটা শক্তি পরাজিত হয়েছে, সেই ইন্ধন দিবে না? যে শক্তিটা পরাজিত হয়েছে একে হাসি মুখে থাকবে নাকি? এটা তো বাস্তব, এটা জেনে আপনি এখানে আসছেন। আপনি তো একটা শক্তির পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন, তাহলে আপনি কি মনে করেন ওই শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে? করবে না তো। এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই, বলছেন এ পর্যন্ত বলছে কি আওয়ামী লীগের লোকজন যারা আসো দেশে তারা আমাদেরকে হেল্প করো বলছে, বরঞ্চ আচরণে প্রমাণ করছে যারা আওয়ামী লীগের লোক আছে সব বাড়ি থেকে পালাও, আমি কিন্তু আইতেছি বাড়ি ঘর ভাঙার জন্য। অবস্থা যেরকম, তো রিয়েলিটি বুঝতে হবে, তাদেরকে আপনি দৌড়াবেন আর আশা করবেন তারা যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে তো আপনার ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই তো ধরছে। কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর হয়েছে, লোকগুলি খারাপ ছিল, দুষ্ট ছিল, মহা খারাপ ছিল। তো সেই খারাপের জন্য আপনি তার বাড়িঘরে যে ভাঙতে পারেন? দেশে একটা সরকার আছে না? দেখেন 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সরকার আসলো, 5 থেকে 8 এই 3 দিন দেশ চলে নাই। তাহলে 8 তারিখে একটা সরকার আনতে হলো কেন? একটা সরকার আনতে হলো এই কারণে যে এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না। দেখার জন্য একটু লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না। এই জন্য তো এই সরকারটা আসছে। তো এগুলো ধরছে? ধরে নাই তো কোনো। তো না ধরলে তাহলে সরকার থাকা না থাকা পার্থক্য কি? তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগে অজুহাতটা ঠিক করে রাখেন না। আপনি না পারার কাজটা করতে না পারার 101টা কারণ থাকতে পারে, প্রত্যেকটা কারণই ভ্যালিড হইতে পারে, আমার কোনো আপত্তি নাই, ভ্যালিড হইতে পারে। কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন যে স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীর জন্য আমরা কাজটা করতে পারবো না, যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী, এইভাবে যদি একটু বলেন তাহলে কি হয়, আপনার উপর কোনো দায় থাকে না। তাহলে আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট, আপনি 10-এ 10, যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না। তো এটা হয় না। আপনি যদি বলেন, আপনি যদি ভাবেন, আপনি যদি বুঝেন যে না ওরা এগুলো করতেছে, তাহলে আপনি এখনই ধরেন। মাসুদ কামাল, আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে, আপনি ট্যাগিংয়ের আলোচনাটা নিয়ে এসেছেন, সেই যাত্রায় অনেকগুলো কথা চলে এলো, আপনি কিছু অ্যাড করতে চাইলে অবশ্যই করবেন। আরেকটি বিষয় জানতে চাইছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা অনেক কথা শুনি, সম্প্রতি শুনি, ইলেকশন প্রসঙ্গেও আসে, কিন্তু অপূর্ব জাহাঙ্গীর যেটা বললেন, উই আর টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনূস, তো সেই জিনিসটা অনেক সময় মাথায় থাকে না। আসলে কি উনি অনেকের দ্বারা প্রভাবিত
প্রভাবিত হচ্ছেন নাকি উনি আসলে সবার কথা বুঝতে পারছেন না? আপনি কিভাবে দেখেন আসলে? না না, উনি ওনার মতো চলছেন। ওনাকে অন্য কেউ বুঝাবে, প্রভাবিত করবে, এটা আমি ভাববো কেন? এটা তো আমি ভাবতে চাই না। উনি তো একজন বড় মাপের মানুষ। হ্যাঁ, এখন একটু বয়স টয়স হয়ে গেছে, নানা রকম সমস্যা থাকেই। আমি নিজেও বুঝি যে বয়স হলে অনেক কিছু আগের মতো আমি পারি না। তো এটা হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা প্রাকৃতিক কারণ। এই প্রকৃতি নিয়ে তো, প্রকৃতির উপর তো আমাদের কোনো হাত নেই, এটা ব্যাপার আছে একটা। কিন্তু আরেকটা কথা আমি বলি, আমি অপূর্ব জাহাঙ্গীর এই কথাটা আমি একটু হতাশ হয়েছি এই কথাটা শুনে। যেমন অপূর্ব জাহাঙ্গীর বলছেন যে ইউনূস সাহেব নাকি সবসময়ই বলছেন যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। উনি এটা বলেন নাই। 25শে অগাস্ট ওনার যে দ্বিতীয় ভাষণটা জাতির উদ্দেশ্যে, আমি ওনাকে একবার পড়তে বলবো, কারণ তো পত্রিকা আছে, আপনি দেখেন কি বলছে উনি এখানে। রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন উনি ইলেকশন দিবেন বলেছে। পরে আবার বলছেন উনি একবার যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ বলছে, প্যাকেজ বলে না, প্যাকেজটা বলছে আরও পরে। তার আগে বলছে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, আর যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে হবে। আগে প্রথম জুনও বলে নাই, যদি বেশি সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি, এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন। কাজেই ডিসেম্বর থেকে জুন ছাড়া অন্য কিছু বলে নাই, এই কথাটা ঠিক না। অন্য অনেক কিছু বলছে। এবং একবার তো এমনও হলো যে পত্রিকায় নিউজ হয়ে গেছে, উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেইভাবে সবাইকে প্রস্তুত হতে বলছেন উনি। পরে আবার প্রেস উইং ব্যাখ্যা দিল ওটার, যে না তা বলে না, উনি আসলে বলছে ডিসেম্বর থেকে জুন। মোট কথা হলো কি জানেন, ওই যে ছোটোবেলায় একটা কথা শুনছিলাম ভাই, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, বুঝছেন না? তো ইউনূস সাহেব কিন্তু আসলে এই জুনে যেতেই হবে, এটা কিন্তু ওনার এই প্রতিজ্ঞা আগে ছিল না। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ প্রতিজ্ঞা করে পড়ছে যে আমরা যতদূর পারি ঠেলে নিব এটা, কারণ ওনাদের জন্য তো একটা আরামদায়ক কাজ, এটা একটা লাভজনক কাজ রে ভাই। ইউনূস সাহেবের জন্য এটা তো লাভজনক কাজ না। ইউনূস সাহেব তো আসার 2 মাসের মধ্যে ওনার যা লাভ করে নিছে, কিরকম ওনার যা লাভ উনি করে নিছে। উনি ইউনিভার্সিটি বানাই নিছে, গ্রামীণের নামে ম্যান পাওয়ার বানাই নিছে, সব করে নিছে। ওনার সব মামলা নির্ভয়া দেশে শেষ করে দিছে। ওনার কাজ তো 2-3 মাসের মধ্যে শেষ হয়ে গেছে রে ভাই। ওনার আর জুন পর্যন্ত যাওয়ার দরকার নাই তো, কিন্তু বাকিদের দরকার আছে, কারণ বাকিদের তো চাহিদার শেষ নাই, চাহিদার শেষ নাই বাকিদের। কিন্তু বাকিদের যতদিন থাকা যায় ততদিনই আরাম। এটা তো স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বিষয়টা কি হলো আমি বলি আপনাকে, যে জিনিসটা হলো যে রাজনৈতিক দলগুলো যখন চাবে তখন উনি দিবেন বলেছেন। তো বিএনপি কি পলিটিক্যাল পার্টি মনে করেন না উনি? বিএনপি কি পলিটিক্যাল পার্টি না? বাংলাদেশে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেখেন, আওয়ামী লীগ তো বাদ, তখন ইলেকশনে নাই। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দেখলে আমি নিজে বিএনপি করি না, জীবনে কোনদিন বিএনপি করি নাই, ইনশাল্লাহ আগামীতে কখনো কোনো পলিটিক্যাল পার্টি আমি করবো না। কাজে বিএনপি দালাল বানান না এখন। এবার বাংলাদেশে যতগুলি পার্টি আছে বাংলাদেশে, সবগুলি পার্টির ভোট যোগ করলে বিএনপি সমান হবে না এখন। এটা হলো একটা রূঢ় বাস্তবতা। বিএনপি ভালো কি মন্দ এটা ইম্পর্টেন্ট না, বাট এটা হলো রিয়েলিটি। তো আপনি বিএনপির পার্টি মনে করতেছেন না, আপনি পার্টি মনে করতেছেন কাকে? এনসিপিকে। হইল না এটা? আপনাকে সমস্ত পার্টির কথা ভাবতে হবে। বিএনপিকে একবারও বলছে যে আমি ইলেকশন জুনে চাই? বিএনপি সারাক্ষণ বলতেছে আমি ইলেকশন চাই ডিসেম্বরে, সারাক্ষণ বলতেছে ডিসেম্বরের মধ্যে চাই। বিএনপির যে আপনার ভারপ্রাপ্ত মহাসচিব সে কালকেও বলছে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে। এই সরকার দাঁড়াই আছে যে পিলারগুলির উপর না, তার মধ্যে সবচেয়ে শক্ত পিলার হলো বিএনপি। বিএনপি এই সরকারকে শুরুর দিন থেকে সাপোর্ট দিয়ে আসতেছে। এই সাপোর্টকে যদি সরকার মনে করে যে এটা তার অটো পায়ে গেছে, পাইতেই থাকিবে, মানে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন একটা, যে হইতে থাকিবে, যদি মনে করে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট ভুল করবে। সরকার কি একইভাবে চিন্তা করে? যদি বিএনপি সাপোর্ট উইথড্র করে বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই, এই গভর্নমেন্ট কয়দিন দেখবে, অনেক টেনশন আছে আমার। আচ্ছা মাসুদ কামাল, আপনি একটু সংক্ষেপে যদি এই বিষয়টা নিয়ে কিছু বলেন। আমরা দেখেছি যে এরকম একটা সমালোচনা আছে যে বিএনপির সাথে যখন বৈঠক হলো তখন ঠিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন থাকলেন? এটা কি আসলে প্রশ্ন তোলার মতো যৌক্তিক কোনো ব্যাপার কি আসলে আছে? অবশ্যই এটা পলিটিক্যালি তো এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা না করলেও পারতো। আমি মনে করি কাজটা শোভন হয় নাই। আমি এটা মনে করি কাজটা মানে ব্যাকরণগতভাবে অশুদ্ধ হয়ে গেছে আমি তা বলবো না, বাট এটা শোভন হয় নাই। শোভন হয় নাই কি অর্থে? যেমন ধরেন তারা সরাসরি নাম উল্লেখ করেছে যে এই লোকটার আমরা চাই না, এবং তার সঙ্গে তার হচ্ছে বড় কথা যে তাদের একটা ঘটনাকে কেন্দ্র করে উনি একটা পার্টি হয়ে গেছেন ওই ঘটনায়, যে ইশাক সাহেব সরাসরি তার নাম উল্লেখ করে আন্দোলন করতেছেন, এবং সেই আন্দোলনে সরকার বিব্রতকর অবস্থায় আছে, সরকারের অনেক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সরকার বাদ দেন ভাই, জনগণের ডিস্টার্ব হচ্ছে ওনার কারণে।
এই ভদ্রলোকের কারণে তাকে বিএনপি মিটিংয়ের সঙ্গে তাকে রাখতেই হবে। এবং পরবর্তী উনি যে অপরিহার্য জন্য এটা তো বোঝা গেছে, পরবর্তী কোনো মিটিংয়ে সে নাই। উনি অপরিহার্য জন্য সব মিটিংয়ে সে থাকতো, পরবর্তী কোনো মিটিংয়ে সে নাই। এখন এটা যদি না বুঝে হয়ে থাকে তাহলে বুঝতে পারে অযোগ্য, তারা বোঝে না জিনিসটা, তারা পলিটিক্স বোঝে না, পলিটিক্যাল পার্টিগুলিকে কীভাবে হ্যান্ডেল করতে হবে এটা বোঝে না। যে সরকার পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করতে না জানে সেই সরকার কীভাবে ইলেকশন করবে? আর যদি বুঝে করে থাকে, সময় একেবারে বুঝে করে থাকতে পারে, এটা এক ধরনের ইরিটেট করা আর কি, বাট এটা কোনো ভালো ফল আনে না, এটা ভালো কোনো কাজ হয় না।